টিম হিস্ট্রিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজ আমি বিগত ভিডিওগুলোর মতন ওয়েস্ট বেঙ্গল সেট এবং ইউজিসি নেটের জন্য 50টি বাছাই করা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তোমরা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে বলে আমি আশা করব। তো যাই হোক, আজকের প্রথম প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের উরাল পর্বতের দক্ষিণে অবস্থিত শুকনো যে কিরগিজ তৃণভূমি ছিল আর্যদের প্রথম বাসস্থান, এটি কার অভিমত? উত্তর হচ্ছে ঐতিহাসিক ব্যান্ডেনস্টাইন। 2 নম্বর প্রশ্ন, দ্য আরিয়ান্স এই বইটির লেখক কে? উত্তর গর্ডন চাইল্ড। পরের প্রশ্ন, ঋগ্বৈদিক যুগে আর্যদের সবথেকে শক্তিশালী শাসক কে ছিলেন? বৈদিক যুগে আর্যদের সবথেকে শক্তিশালী শাসক ছিলেন রাজা সুদাস। কেমন? পরের প্রশ্ন, ঋগ্বৈদিক যুগে শেষ রাজা কে ছিলেন? ঋগ্বৈদিক যুগের শেষ রাজা ছিলেন রাজা সাগর। যে সাগর থেকে এই সাগর বা মহাসাগরের যে সাগর কথাটি সেটি আসেন এই সাগর রাজা থেকে। পরের প্রশ্ন, ঋগ্বৈদিক যুগের স্পর্শ দন্তস্বয়ে প তালবস্য। স্পর্শ অনেক জায়গায় স্পর্শ লেখা আছে, কিন্তু স্পর্শ হবে না, স্পর্শ বলতে কি বোঝো? উত্তর স্পর্শ হচ্ছে গুপ্তচর ব্যবস্থা। পরের প্রশ্ন, ঋগ্বৈদিক যুগে আর্যদের প্রাচীনতম সংগঠনটির নাম কী ছিল? উত্তর বিদত। পরে ঋগ্বৈদিক যুগের সভার সদস্যদের কি বলা হতো? তো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা সুজাত বলা হতো। ঋগ্বৈদিক যুগে সমিতির অধ্যক্ষকে কি বলা হতো? উত্তর ঈশান বলা হতো। পরের প্রশ্ন, ঋগ্বৈদিক যুগে পুলিশ কর্মীকে কি বলা হতো? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। জীবগ্রাম বা উগ্র, জীবগ্রাম অথবা উগ্র এই দুটি নামেতেই পুলিশ কর্মীদেরকে ডাকা হতো। পরের প্রশ্ন, ডিডি কোশাম্বীর মতে নদীর জলের উপর রাজনৈতিক অধিকার স্থাপনের প্রথম উদাহরণ হলো এই যুদ্ধ, সেটি কোন যুদ্ধ ছিল? উত্তর 10 রাজার যুদ্ধ। এখনও ভারতের সঙ্গে পাকিস্তানের সিন্ধুর জল চুক্তিকে নিয়ে যে যুদ্ধ হয়ে থাকে সেটি হচ্ছে জলের যুদ্ধ, অবশ্যই নদীর জলকে কেন্দ্র করে। তো এটি প্রথম ভারতে, যেটি হচ্ছে 10 রাজার যুদ্ধের কাহিনীটা। কেমন? 10 জন আর্য গোষ্ঠীর রাজা সুদাসের নেতৃত্বে অবশ্যই হয়েছিল। এই ভিডিওর 10 রাজার যুদ্ধের কাহিনী আমি বিগত দেখো আমার ভিডিওতে দেওয়া রয়েছে। পরে ঋগ্বৈদিক যুগে সবথেকে বেশি সূক্ত কার নামে আছে? সূক্ত বলতে কি স্তোত্র বা সূক্ত, এটি সবথেকে বেশি আছে ইন্দ্রের নামে। পরে প্রশ্ন, ঋগ্বৈদিক যুগে দেবতাদের চিকিৎসক কারা ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট, অশ্বিন এবং নাসত্ব। তো এনারা এমন বিখ্যাত চিকিৎসক ছিলেন যে যদি কারো শরীরের অঙ্গ কেটে যেতেন সঙ্গে সঙ্গে মোটামুটি তাদের চিকিৎসার মধ্য দিয়ে তাদেরকে সুস্থ করে দিতেন। এমনকি গোটা পা যদি কাটা যেত তাহলে সেই পাটাকেও মোটামুটি জোড়া লাগানোর ক্ষমতা এনারা রাখতেন, অশ্বিন এবং নাসত্ব। পরে প্রশ্ন, বিদর্ভ রাজকন্যা লোপামুদ্রা কোন বিখ্যাত মুনির পত্নী ছিলেন? এটা সেটির বিগত পরীক্ষাতে এসেছিল, অতি অবশ্যই মনে রাখবে। তো বিদর্ভ রাজকন্যা লোপামুদ্রা অগস্ত্য মুনির পত্নী ছিলেন। পরে কোন বিখ্যাত মহিষী যোদ্ধা নারী যুদ্ধে তার একটি পা হারিয়েছিলেন? উত্তর বিশাপলা। তো প্রসঙ্গত বলে রাখি, এই যে বিশাপলার পাটি হারিয়েছিল বা কেটে গিয়েছিল সেই পাগুলো জোড়া লাগিয়েছিলেন অতি অবশ্যই এই দুজনে। কে বলো তো? নাসত্তা আর অতি অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে এই যে অশ্বিন এবং নাসত্ব, এরা দুজনে অতি অবশ্যই তার পাটি জোড়া লাগিয়ে দিয়েছিলেন, অর্থাৎ বিশাপলার পাটি। পরে ক্ষেত্রজ কাদের বলা হতো? এটা মনে রাখবে অতি অবশ্যই, এমনই বিধবা যে নিঃসন্তান রয়েছে সে সন্তান প্রাপ্তির জন্য দেবরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে, এটা ঋগ্বেদে বলা ছিল। সামাজিক এই রীতির ফলে উৎপন্ন পুত্রকে ক্ষেত্রজ বলা হতো। তাহলে যে বিধবা পত্নী যার কোনো সন্তান ছিল না, সে প্রয়োজনে মানে সন্তান প্রাপ্তির জন্য দেবরের সঙ্গে, অর্থাৎ যিনি স্বামী তার ভাই, স্বামী মারা গেছেন তার ভাইকে বিবাহ করে তার থেকে যে সন্তান উৎপন্ন হতো তাকে ক্ষেত্রজ বলা হতো। পরের প্রশ্ন, ঋগ্বেদে কোন কোন পশুর উল্লেখ নেই? অনেক পশুরই উল্লেখ আছে, কিন্তু যাদের উল্লেখ নেই ঋগ্বেদে সেটা হচ্ছে বাঘ এবং গন্ডারের। পরের প্রশ্ন, ঋগ্বেদে ধাতুর দেবতা কে কি বলা হতো? রোমুস, গৌনফ। দেখো নামগুলো খুব খটমটে, কিন্তু মনে রাখতেই হবে। ধাতুর দেবতা ছিলেন রোমুস, গৌনফ। পরের প্রশ্ন, ঋগ্বেদে কুনাল, অরিত্র, অরিত্রী
ধ্রাতা, তক্ষা, পনি, বেগনাট এই কথাগুলির অর্থ কী ছিল? এগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি, তোমরা অতি অবশ্যই মনে রাখতে যাতে পারো সেই জন্যই। কুণাল, কুণাল হচ্ছে মাটির বাসন প্রস্তুতকারীকে কুণাল বলা হতো। অরিত্র, জাহাজের হালকে বলা হতো অরিত্র। সেই হিসেবে শতারিত্র বলে শতদ্বারযুক্ত নৌকোর অতি অবশ্যই উল্লেখ আছে, যেখানে সেই শতারিত্র দিয়ে সিন্ধুবাসীরা লোথাল বন্দরের মাধ্যমে অতি অবশ্যই সুমের, মেসোপটেমিয়া এবং মিশর এই সমস্ত দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করত। তারপর হচ্ছে অরিত্রী, অরিত্রী বৈদিক যুগে নাবিককে বলা হতো অরিত্রী। ধ্রাতা, ধাতা, ধাতা যারা চুল্লিতে ধাতু গলাতো তাদেরকে ধাতা বলা হতো। তক্ষা বৈদিক যুগের কাঠমিস্ত্রিকে বলা হতো তক্ষা। পনি বৈদিক যুগে যারা ব্যবসা বাণিজ্য সঙ্গে লিপ্ত ছিল, ব্যবসা বাণিজ্য করতো, তাদেরকে পনি বলা হতো। বেগনাট বৈদিক যুগে সুদখোর মহাজন ব্যবসাদারদের, যারা দরিদ্র মানুষদেরকে চড়া ঋণে অতি অবশ্যই সুদ দিতেন, সুদের বিনিময়ে টাকা দিতেন আর কি, তাদেরকে বেগনাট বলা হতো। পরে প্রশ্ন, বৈদিক যুগে অক্ষভাব বলতে কি বুঝি? উত্তর, বৈদিক যুগে আয় ব্যয়ের হিসাব রক্ষক অক্ষভাব নামে পরিচিত, তবে কোনো কোনো সময় রাজার রক্ষী অর্থাৎ রাজার বডিগার্ডেরও কাজও করতো এই অক্ষভাবরা। অ্যাকচুয়ালি তাদের কাজ ছিল আয় ব্যয়ের হিসাব রাখা। তো এই কোশ্চেনগুলি আমি করতে গিয়ে অতি অবশ্যই খান পাঁচেক বই ঘেটেছি এবং সেই বই থেকেই করছি। তো আমার চ্যানেলে যারা নতুন আছো অতি অবশ্যই তোমরা আমার চ্যানেলটি দেখা মাত্রই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ ভবিষ্যতে তোমাদের আগামী দিনের ভিডিওগুলো আমি অতি অবশ্যই তোমরা পেয়ে যাবে। আর যারা আমার চ্যানেলে পুরনো রয়েছে তারা অতি অবশ্যই লাইক দিবে এবং প্রয়োজনে তোমাদের কোনো মন্তব্য থাকলে অতি অবশ্যই মেসেজ করতে পারো। পরের প্রশ্ন, বৈদিক যুগে পলাগল কাকে বলা হতো? উত্তর, বৈদিক যুগে দূত বা পালকির বাহককেও পলাগল বলা হতো। মানে দূতও হতে পারে অথবা পালকির যে বাহক তাদেরকে পলাগল বলা হতো। এ থেকে বোঝা যায় যে বৈদিক যুগে পালকির ব্যবহার বেশি ছিল, অনেক বেশি। পরে বৈদিক যুগে ব্রীহি ও তণ্ডুল আসলে কি না, এই তণ্ডুল এবং ব্রীহি হলো এক প্রকার চাল, যে চাল তারা খাদ্য হিসেবে খেত। পরে প্রশ্ন, ইস্যুকার, খুব কঠিন কঠিন ওয়ার্ড, এগুলো অতি অবশ্যই মনে রাখো। ইস্যুকার, জ্যাকার, ধীবর, সুত, শৈলুস ইত্যাদি শব্দগুলি দিয়ে কাদেরকে বোঝানো হতো ঋগ্বৈদিক যুগে? উত্তর একটু দেখে নাও। ইস্যুকার যারা বাণ প্রস্তুতকারী ব্যক্তি ছিলেন, অর্থাৎ যে বাণ যুদ্ধের কাজে লাগে সেই বাণ প্রস্তুতকারী ব্যক্তিকে ইস্যুকার বলা হতো, বাণ অর্থাৎ বর্ষা। জ্যাকার, জ্যাকার হচ্ছে ধনুষের যে দড়ি, দড়ি করে দিয়েছে, এটা ধনুষের যে দড়ি নির্মাতা, অর্থাৎ ধনুকটা যে এক ধার থেকে অন্য ধার পর্যন্ত দড়ি দিয়ে বাঁধতে হয়, সেই দড়িটা যারা তৈরি করে, অর্থাৎ ধনুষের দড়ি তৈরি নির্মাতাদের বলা হতো জ্যাকার। ধীবর যারা মাঝি মোল্লার ছিল, অর্থাৎ মাছ ধরে মানুষকে যোগান দিত, তাদেরকে ধীবর বলা হতো। সুত, সুত হচ্ছে অভিনয়কারী ব্যক্তিকে সুত বলা হতো, অর্থাৎ সেই সময় ঋগ্বৈদিক যুগে অনেক অভিনয়ের বিষয় ছিল, পুরুষ অভিনেতা এবং স্ত্রী অভিনেত্রী, তাদেরকে কী বলা হতো সেই সম্পর্কে নট নটি সম্পর্কে আমি ভিডিও দিয়েছি প্রিভিয়াস আগেতে, সেখান থেকে তোমরা অতি অবশ্যই দেখে নিবে। বিশেষ করে নেট এবং সেটের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কোথা থেকে কোশ্চেন থাকবে সেইটা তোমাদেরকে নিখুঁতভাবে পড়তে হবে, নাহলে কিন্তু তোমরা উত্তরগুলো করতে অনেকটা অসুবিধা হবে বলে আমার মনে হয়। সেই জন্যই তোমরা বিগত ভিডিওগুলো দেখবে তোমাদের খুব ভালো লাগবে। পরে শৈলুস, শৈলুস কি না গায়ক ব্যক্তি, যিনি গাইতেন তাকে শৈলুস বলা হতো। পরে প্রশ্ন, চতুরাশ্রম ব্যবস্থার চারটি আশ্রম অর্থাৎ ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এদের একত্র উল্লেখ আমরা কোথায় পাই? উত্তর, জাবাল উপনিষদে। তো ব্রহ্মচর্যের, আমাদের জীবনটাকে যদি 100 বছর ধরে নিই তাহলে ব্রহ্মচর্য হচ্ছে 20 থেকে 22 থেকে অর্থাৎ জন্ম থেকে 20 বছর পর্যন্ত ব্রহ্মচর্য বা 25 বছর পর্যন্ত হতো তখনকার দিনে ব্রহ্মচর্য আশ্রম। গার্হস্থ্য আশ্রম কত হতো না, গার্হস্থ্য আশ্রম হতো অতি অবশ্যই 25 থেকে 50 বছর, বানপ্রস্থ আশ্রম 50 থেকে 75 বছর এবং সন্ন্যাস আশ্রম 75 থেকে 100 বছর। এইভাবেই আমাদের প্রাচীন যুগে জীবনটাকে 4টি আশ্রমে ভাগ করা হয়েছিল। তো এই 4টি আশ্রমকে একত্রে আমরা পাই জাবাল উপনিষদে। পরে মানুষের গোত্র ব্যবস্থার সর্বপ্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়? উত্তর, মানুষের গোত্র ব্যবস্থার উল্লেখ প্রথম পেয়েছি আমরা অথর্ববেদে।
অতি অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে গোত্র ব্যবস্থাটা। যাজ্ঞবল্ক্য এবং গার্গীর মধ্যে যে বিতর্ক যুদ্ধ হয়েছিল, মানে তর্কযুদ্ধ আর কি, তার কথা আমরা কিভাবে জানতে পারি? উত্তর, বৃহদারণ্যক উপনিষদ থেকে। তো ঋষি যাজ্ঞবল্ক্যের স্ত্রীর নাম কী ছিল? উত্তর, মৈত্রেয়ী দেবী। মৈত্রেয়ী দেবী ছিল যাজ্ঞবল্ক্যের স্ত্রী। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের সবথেকে বেশি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন কে? উত্তর, কদম্ব বংশের প্রতিষ্ঠাতা ময়ূর শর্মন, বর্মন নয় কিন্তু, ময়ূর শর্মন। তিনি 18টি যজ্ঞ করেছিলেন, সবথেকে বেশি অশ্বমেধ যজ্ঞ তিনি করেছিলেন। পরে, দ্য সেক্রেট অফ দ্য ভেদাস হাইমস টু দ্য মিস্টিক ফায়ার অন দ্য ভেদা, এই যে বিখ্যাত দুটি গ্রন্থ, এই দুটির লেখক কে ছিলেন? উত্তর, ঋষি অরবিন্দ ঘোষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকেও প্রশ্ন পড়ে, খেয়াল রাখবে। পরে প্রশ্ন, কোন ধর্মকে ব্রাহ্মণ ধর্মের বিদ্রোহিণী কন্যা বলা হয়? অতি অবশ্য একটা নতুন কোশ্চেন। তো ব্রাহ্মণ ধর্মের বিদ্রোহিণী কন্যা হচ্ছে জৈন ধর্ম। পরে আজীবিক, আসলে একটু বলে রাখি, ব্রাহ্মণ ধর্মের এই যে বিদ্রোহিণী কন্যা, মানে বিদ্রোহ করেই তো এই বৌদ্ধ এবং জৈন ধর্ম বা আজীবিক ধর্মের উত্থান হয়েছিল। অ্যাকচুয়ালি ঋগ্বৈদিক যুগের শেষের দিকে দেখা যায় কি মানুষের মধ্যে একটা হিন্দু ধর্মের প্রতি বিদ্বেষ সৃষ্টি হয়, কারণ ব্রাহ্মণদের যে অত্যাচার, সেই সমস্ত কাহিনীর বিরোধী হিসাবেই, এই ব্রাহ্মণ্য ধর্ম বিরোধী হিসাবেই বৌদ্ধ এবং জৈন ধর্ম, অর্থাৎ অহিংসার বাণী প্রচারের জন্য বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং আজীবিক ধর্ম গড়ে উঠেছিল। পরে আজীবিক সম্প্রদায় কোন তীর্থঙ্করের গোশালাতে জন্ম হয়েছিল? আজীবিক সম্প্রদায়ের তীর্থঙ্কর যিনি গোশালাতে জন্মেছিলেন তিনি হলেন মগলি গোশাল। ওই গোশালাতে জন্ম হয়েছিল বলি তখন গোশালাতে তার জন্মের জন্যই তাকে গোশাল বলা হয়, কেমন? পরে আজীবিক সম্প্রদায়ের জন্য কোন কোন শাসক গুহা দান করেছিলেন? অ্যাকচুয়ালি দানটা লিখতে ভুলে গেছি আমি। আজীবিক সম্প্রদায়ের জন্য কোন কোন শাসক গুহা দান করেছিলেন? তো এটা দান করেছিলেন অশোক এবং দশরথ নামক দুজন বিখ্যাত রাজা। পরে প্রশ্ন, আজীবিক ধর্মে কাকে কাঠবেড়ালি সাপ বলা হয়? এটা নতুন কোশ্চেন, অতি অবশ্যই মনে রাখার চেষ্টা করো। সঞ্জয় বেলটটপুন, সঞ্জয় বেলটটপুনকে আজীবিক ধর্মের কাঠবেড়ালি বলা হয়ে থাকে। জৈনদের একমাত্র মহিলা তীর্থঙ্করের নাম করো। উত্তর, মল্লিনাথ। ইনি ছিলেন অতি অবশ্যই 19তম, সম্ভবত 18-19তম একজন তীর্থঙ্কর, হলে 18 কিংবা 19 হবে। তবে এইটি বিষয়টি নিয়ে বিতর্কিত, কারণ জৈন ধর্মের এই তীর্থঙ্কর মল্লিনাথ সম্পর্কে বিতর্কিত আছে। মল্লিনাথকে কোনো জায়গায় বলেছে মল্লিনাথ অর্থাৎ মহিলা, কোনো জায়গাতে পুরুষ হিসাবে আছে, সেই জন্য এই কথাটি বিতর্কিত আকারে। তো মহিলা তীর্থঙ্কর হিসাবে যদি পড়ে তাহলে তোমরা ওতে অবশ্যই মনে রাখবে মল্লিনাথ বা মল্লিনাথ। পরে জৈন ধর্মের তীর্থঙ্কর পার্শ্বনাথের ভিক্ষুণী সংঘের অধ্যক্ষ কে ছিলেন? উত্তর, পুষ্পচূলা। পরে প্রশ্ন, মহাবীর বর্ধমানের ভাই ও বোনের নাম কি? মহাবীর বর্ধমানের ভাই ছিলেন নন্দীবর্মন এবং বোন ছিলেন সুদর্শনা। পরে প্রশ্ন, মহাবীর বর্ধমানের জামাই এবং ভাগনা দুটোই ছিলেন একই ব্যক্তি, তিনি কে? উত্তর, জমালি বা জামালি, না সরি জমালি হবে। ইনি একদিকে মহাবীরের বোন সুদর্শনার পুত্র এবং অন্যদিকে মহাবীরের কন্যা প্রিয়দর্শনার স্বামী। পরে প্রশ্ন, মহাবীর বর্ধমানের প্রথম শিষ্যা কে ছিলেন? মহিলা, অতি অবশ্যই উত্তর হবে চন্দনা। পরে প্রশ্ন, মহাবীর স্বামীর প্রথম এবং শেষ বর্ষাবাস কোথায় ছিল? এই বর্ষাবাস বলতে অ্যাকচুয়ালি এনারা তো মহাপুরুষ, তো সেই জন্য এদের বসবাসের জন্য প্রথম আর শেষটা আমরা বেশি মনে রাখতে হবে। যে বর্ষাবাস তো বলছে প্রথম যে বর্ষাকালটা, বর্ষাকালের সময় 3-4 মাস তারা কী করতেন, সেই সময় অবস্থান করতেন, তারপরে বছরের বিভিন্ন সময়ে ভারতের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তাদের ধর্ম আচরণ বা ধর্ম প্রচারের কাজে নিযুক্ত হতেন। তো মহাবীরের প্রথম এবং শেষ বর্ষাবাস এই দুটো জিনিস আমাদের মনে রাখতে। প্রথম হচ্ছে আস্তিক গ্রামে, কেমন? আস্তিক গ্রাম ছিল প্রথম, আর শেষ ছিল পাবাপুরীতে। পরে এই ঋষভনাথ, পার্শ্বনাথ এবং মহাবীরের প্রতীক চিহ্ন কী ছিল? অ্যাকচুয়ালি আমাদের সেটেতে বেশিরভাগ সময়ে শুধুমাত্র তাদের ব্যক্তিবিশেষে এই তিনজনেরই নাম ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে থাকে বেশিরভাগ। তো ঋষভনাথের অতি অবশ্যই প্রতীক চিহ্ন ছিল বৃষভ বা বৃষ বা ষাঁড়, পার্শ্বনাথের ছিল সর্প, আর মহাবীরের ছিল সিংহ। পরে প্রশ্ন, জৈন ধর্মে অজ্ঞানতা দূর করার জন্য 14টি ধাপ প্রাপ্ত করলে
তিনি কি লাভ করতেন? উত্তর দিব্যজ্ঞান বা কৈবল্য। তাহলে মনে রাখবে জৈন ধর্মে কতগুলি ধাপ অতিক্রম করে কৈবল্য পাওয়া যায়, সেটি হচ্ছে অতি অবশ্যই মনে রাখবে 14টি ধাপ। পরে জৈন ধর্মের পৃষ্ঠপোষক কয়েকজন রাজার নাম করো। জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন বিম্বিসার, অজাতশত্রু এবং চন্দ্রগুপ্ত মৌর্য। পরে প্রশ্ন, জৈন ধর্মে সল্লেখনার অর্থ কী? এটা একটা সল্লেখনার একটা জিনিস যার অর্থ হলো উপবাস দ্বারা প্রাণ ত্যাগ করা। হয়েছে? সল্লেখনা কথার অর্থ হচ্ছে উপবাস দ্বারা প্রাণ ত্যাগ করা। এই নীতির দ্বারা চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি মৌর্য রাজা ছিলেন, চতুর্থ ইন্দ্র, যিনি রাষ্ট্রকূট রাজা ছিলেন, এবং হেমচন্দ্র, যিনি জৈন পণ্ডিত ছিলেন, তারা প্রাণত্যাগ করেছিলেন। অর্থাৎ তারা স্টারভেশন বা অনাহারে বা উপবাস করে মৃত্যুবরণ করেছিলেন। পরে প্রশ্ন, দ্বিতীয় জৈন পরিষদ বা সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর 513, মতান্তরে 526 খ্রিস্টাব্দে গুজরাটের বল্লভী। এটা লেখাটা ভুল হয়ে গেছে আমার, অতি অবশ্যই এটা পল্লবী হবে না, এটা ভুল হয়েছে, বল্লভী হবে। হ্যাঁ, বল্লভীতে, গুজরাটের বল্লভীতে এই দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল জৈনদের। পরে প্রশ্ন, বাঁচো এবং বাঁচতে দাও, লিভ অ্যান্ড লেট আদার লিভ, এই শাশ্বত বাণীটি কার ছিল? উত্তর মহাবীর স্বামীর ছিল, অর্থাৎ মহাবীর বর্ধমানে ছিল। পরে প্রশ্ন 45 নম্বর, জৈন ধর্মের শ্রেষ্ঠ নিদর্শন রাজস্থানের মাউন্ট আবুতে দিলবাড়ার জৈন মন্দিরে। এটি কে বা কারা নির্মাণ করেছিলেন? তো প্রসঙ্গত বলে রাখি, আমি যখন রাজস্থান গিয়েছিলাম, এই মাউন্ট আবুতে গিয়েছিলাম, তো এইখানেতে এই মন্দিরটি অর্থাৎ জৈনদের যে স্থাপত্যের নিদর্শন, অ্যাকচুয়ালি আমার সারা ভারতের মানে দক্ষিণ ভারত বাদে বাকি পূর্ব এবং উত্তর ভারত পুরো ঘোরা হয়ে গেছে। তো আমি সেই হিসেবে দেখে এসেছি, যেহেতু আমার চাক্ষুষ করা জিনিসটা বলি, জৈন ধর্মের এত সুন্দর যে মানে মন্দির, সেইটা হচ্ছে ওই দিলবাড়া মন্দির আমার দেখা। জৈন মন্দির আরও দেখেছি আমি, বিহারেতে দেখেছি বা উত্তরপ্রদেশে দেখেছি, হ্যাঁ, বা ছত্তিশগড় কিংবা মধ্যপ্রদেশের বৃহত্তর অঞ্চলে, এইগুলোতে আমি দেখেছি। কিন্তু আমার দেখা সবথেকে ভালো এবং যেটা দেখলে তোমরা যদি কোনো দিন যাও তোমাদের অতি অবশ্যই খুব ভালো লাগবে, সেটা হচ্ছে মাউন্ট আবুতে দিলবাড়ার জৈন মন্দির। এটির যে মন্দির, সে মন্দিরের অতি অবশ্যই জৈন ধর্মের তীর্থঙ্কর মহাবীরের যে চোখটা, সেইটা হিরে দিয়ে তৈরি, মানে হিরে বসানো আছে সেই চোখটাতে আর কি, এবং মানে অপূর্ব একদম, বেলে পাথর দিয়ে তৈরি, দারুণ মন্দির একদম, দিলবাড়া মন্দির। তো যাই হোক, সেটা হচ্ছে জৈন ধর্মের শ্রেষ্ঠ নিদর্শন দিলবাড়া মন্দির। এটি নির্মাণ করেছিলেন কে? না বিমল শাহ বস্তুপাল এবং তেজপাল, দুজন রাজা, বস্তুপাল এবং তেজপাল। পরে প্রশ্ন, গৌতম বুদ্ধের জন্মের সঙ্গে কোন দুটি শুভ প্রতীক যুক্ত ছিল? এটা সেটে পড়েছিল, একবার সেটে পড়েছে অবশ্যই, শ্বেতহস্তি এবং কমল। তো শ্বেতহস্তি হচ্ছে যখন গৌতম বুদ্ধের মা মায়াদেবী, মহামায়া দেবী, তিনি যখন বাপের বাড়ি যাচ্ছিলেন, যেতে যেতে যখন তিনি গাছের তলায় বসেছিলেন, তখন তিনি লক্ষ্য করলেন যে কোনো একটা শ্বেতহস্তি তার শরীরের মধ্যে বা উদরেতে প্রবেশ করছে। তো সেই হিসেবে শ্বেতহস্তি আর কমল মানে পদ্ম তার ছিল প্রিয় প্রতীক আর কি। পরে প্রশ্ন, গৌতম বুদ্ধ জন্মাবার পরই ক পায়ে হেঁটেছিলেন বলে জনশ্রুতি আছে? মানে গৌতম বুদ্ধ জন্মের পরই প্রায় হেঁটেছিলেন, তাহলে ক পায়ে হেঁটেছিলেন সেটা অতি অবশ্যই মনে রাখবে 7 পা। এটা পরীক্ষায় সেটা পড়ে যেতে পারে। প্রসঙ্গত আরেকটা বলে রাখি, গৌতম বুদ্ধের জন্মের 7 দিন পরেই মা মহামায়া দেবী মারা গিয়েছিলেন। তাহলে তিনি জন্মের পর 7 পায়ে হেঁটেছিলেন, এইটা একটা যেমন তথ্য, যেটা জনশ্রুতি আছে। আর তার জন্মের 7 দিন পরেই তার মা মায়াদেবী অতি অবশ্যই ইহলোক ত্যাগ করেছিলেন। পরে প্রশ্ন 48 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের জন্মের সময় কোন কোন ঋষিরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে যদি এই বালক সাংসারিক সমস্যাতে লিপ্ত হয় তাহলে চক্রবর্তী সম্রাট হবে, আর যদি বিরক্ত হয় তবে তথাগত হবে? তো এই যে বিখ্যাত উক্তিগুলি যে যে ঋষিরা করেছিলেন তারা হলেন অতীশ, দেবল এবং কৌন্ডিন্য প্রমুখ ব্রাহ্মণ যে ঋষি তারা করেছিলেন। পরে প্রশ্ন 49 নম্বর, ছেলেবেলায় সিদ্ধার্থকে বেদ এবং উপনিষদের শিক্ষাদান করেছিলেন কে? উত্তর গুরু বিশ্বামিত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন,
গুরু বিশ্বামিত্র তাকে বেদ এবং উপনিষদ ছেলেবেলায় শিখিয়েছিলেন। আজকে লাস্ট প্রশ্ন, পুত্রের জন্মের খবর শুনে, ভালো করে শুনবে, পুত্রের জন্মের খবর শুনে বুদ্ধের মুখ থেকে কোন শব্দটি বেরিয়ে এসেছিল? প্রথম মুখ ফসকে যেটি বেরিয়ে এসেছিল সেটা হচ্ছে রাহু থেকেই ছেলের নাম হয়েছিল রাহুল। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার চ্যানেল SDM হিস্ট্রি। তো অতি অবশ্যই তোমরা দেখো কেমন লাগছে, অতি অবশ্যই আমাকে কমেন্ট করো। আর যারা আবার বলছি নতুন আছো, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তারাও অনেকটা উপকৃত হয়, যেহেতু এটা আমার ফ্রি চ্যানেল এবং তোমাদের উপকারেতেই আমি এটা নিমগ্ন করেছি। যদি তোমরা লাইক বা সাবস্ক্রাইব করো তাহলে আমার অনেকটাই ভালো লাগবে নতুন ভিডিও তৈরি করতে এবং প্রেরণা পাবো আমি। ওকে, আজ এই পর্যন্তই, ঠিক আছে।